আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থীদেরকে আইসপির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমরা এসএসসি বায়োলজির দ্বিতীয় চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ চিত্র যেমন মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, প্লাস্টিড এগুলো খুব সহজভাবে টিপস এবং ট্রিক্সের সাহায্যে কম সময়ে কীভাবে আঁকা যায় সেটা শিখব। তোমাদের সাথে আছি আমি আয়শা আপু। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই কিছু বিষয় বলে নিই। আচ্ছা, কখনো কি এরকম হয়েছে যে আমরা ছবিটা ঠিকঠাকই এঁকেছিলাম, লেভেলিং করেছিলাম, চিত্রে নামও লিখেছিলাম, কিন্তু ওই চিত্রে আমরা নাম্বার পেলাম না বা টিচার নাম্বার দিল না? এরকম কেন হয় বলো তো? এটার একটা কারণ হতে পারে তোমার প্রেজেন্টেশন। তোমার খাতায় হয়তো এক সাইডে খুব বেশি পরিমাণ জায়গা তুমি রেখে দিলা, আরেক সাইডে তুমি ছোট করে চিত্র রেখেছো, বা লেভেলিংয়ে তুমি খুব কম জায়গা রেখেছো, এটা হতে পারে। তো এটার জন্য আমরা প্রথমেই কি করব, A4 সাইজের পেজ, মানে আমাদের পরীক্ষায় নর্মাল যে খাতাগুলো আমরা ব্যবহার করি ওরকম খাতাই আমরা প্র্যাকটিসটা করব। এবং প্রথমেই খাতার ডান সাইডে আমরা এক স্কেল বা তার থেকে একটু বেশি পরিমাণ জায়গা লেভেলিংয়ের জন্য ছেড়ে দিব। সেখানে আমি হালকা করে একটা দাগ টেনে নিচ্ছি। আর আমরা সবসময় খেয়াল রাখবো যাতে আমাদের ছবিটা পুরো পেজের একদম মাঝ বরাবর যাতে আমরা আঁকি। চলো প্রথমে মাইটোকন্ড্রিয়া দিয়ে শুরু করি। মাইটোকন্ড্রিয়া আঁকার জন্য প্রথমে একটা বড় ডিম্বাকৃতি বা উপবৃত্তাকার বলা যায়, উপবৃত্তাকার আকৃতি এঁকে নিতে হবে। তোমাদের মধ্যে যাদের একটু আধটু হলেও ছবি আঁকার অভ্যাস আছে বা যাদের হাতের ব্যালেন্স খুবই ভালো, তারা চাইলেই এই পুরো ডিম্বাকৃতিটা এক টানে হয়তো বা এঁকে ফেলতে পারো। কিন্তু তোমরা বেশিরভাগই হয়তো ছবিটা এক টানে আঁকতে পারবে না, সেক্ষেত্রে তোমরা এভাবে ছবিটা আঁকতে পারো। দেখো, প্রথমে আমরা 1 এবং 12 বরাবর দুটি বিন্দু দিয়ে নিলাম এবং তার ঠিক মাঝখান বরাবর মানে 6 বরাবর আরেকটি বিন্দু দিয়ে নিলাম। এবার মাঝখানে বসানো বিন্দুটাকে স্কেলের 3.5 বরাবর বসিয়ে আমরা 1 এবং 7-এ আরও দুটি বিন্দু দিয়ে নিব। এবার দেখতে পাচ্ছ এখানে আমরা উপরে নিচে এবং বামে ডানে মিলিয়ে আমরা টোটাল 4টা বিন্দু দিয়েছি। এই 4টা বিন্দু দিয়েই আমরা মাইটোকন্ড্রিয়ার ডিম্বাকৃতিটা আঁকবো। এক্ষেত্রে তোমরা দুটি বিন্দুকে ফোকাসে রেখে হালকা হালকা হাতে পেন্সিলের আঁচড় দিয়ে আকৃতিটা আনার চেষ্টা করবে। এটা সম্পূর্ণই প্র্যাকটিসের ব্যাপার, একবারে কখনোই হয়তো হবে না, বারবার প্র্যাকটিস করতে হবে। আমাদের মূল সমস্যাটাই হচ্ছে আমরা মনে করি যে আমরা দেখলেই পারবো এবং পরীক্ষায় গিয়ে দেখা যায় সব জানা সত্ত্বেও আমাদের ছবিটা সুন্দর হয় না। এটার একমাত্র কারণই হচ্ছে আমরা বাসায় খুব একটা প্র্যাকটিস করি না। তাই শুধু দেখলেই কিন্তু হবে না, বাসায় যথেষ্ট পরিমাণে তোমাদের প্র্যাকটিস করতে হবে। একটা ছবি অন্ততপক্ষে 4 থেকে 5 বার করে এঁকে দেখতে হবে। এবার আমরা মাইটোকন্ড্রিয়ার এই ডিমটার ভিতরে কিছু বিন্দু দিয়ে নিব। উপরে নিচে বাইরের স্তরটার খুব কাছাকাছি আমি দুটি বিন্দু দিয়ে নিয়েছি এবং মাঝখানে 5টি বিন্দু দিয়েছি, অর্থাৎ টোটাল 7টা বিন্দু দিয়েছি। তোমরা চাইলে এর বেশি বা কমও দিতে পারো। এই বিন্দুগুলোর সাহায্যে আমরা মাইটোকন্ড্রিয়ার ভেতরের স্তর, যেটাকে ক্রিস্টি বলে, এই ক্রিস্টি এঁকে নিচ্ছি একদম খালি হাতে। এটা প্র্যাকটিসের ব্যাপার, কোনো কিছুই কিন্তু এখানে একদম পারফেক্ট হতে হবে এমন কোনোই কথা নাই। শেষে আমরা শেষ বিন্দুটার সাথে মিলিয়ে দেব। এবার যেখানে যেখানে খালি জায়গা আছে সেখানে সেখানে আমরা আবার বিন্দু দিব। এবার এই বিন্দুগুলো অনুযায়ী আমরা বাকি ক্রিস্টিগুলো এঁকে নিচ্ছি। আমি আবারও বলছি, আমাদের উদ্দেশ্য কিন্তু ছবিটাকে 100% পারফেক্ট করা না। আমাদের উদ্দেশ্য ছবিটাকে মোটামুটি প্রেজেন্টেবল দেখানো পরীক্ষার খাতায়। যেহেতু আমরা সবাই হয়তো ছবি আঁকাতে অত বেশি পারদর্শী না, এই ছোট ছোট টিপস এবং ট্রিক্সগুলোর সাহায্যে এবং প্র্যাকটিসের সাহায্যে আমরা মোটামুটি কিছুটা হলেও আয়ত্ত করতে শিখবো। এটাই। আমার ক্রিস্টি আঁকা শেষ। এবার আমি পেন্সিলের হালকা দাগগুলোকে মুছে একটু গাঢ় করে এঁকে নিয়েছি। তোমাদের যদি মনে হয় যে পরীক্ষায় সময় নষ্ট হবে, তাহলে এটা করার কোনোই প্রয়োজন নেই। ক্রিস্টির গায়ে থাকা ছোট ছোট বৃত্তাকৃতির অক্সিজমগুলো এঁকে নেব। আচ্ছা, তোমরা কি জানো এই অক্সিজমগুলো মাইটোকন্ড্রিয়াকে আসলে কিভাবে সাহায্য করে? যদি জেনে থাকো তাহলে এখনই কমেন্ট করে জানাও, আমি তোমাদের উত্তরটা কমেন্টেই দিয়ে দিব। অক্সিজমগুলো আঁকার পরে পেন্সিল দিয়ে এলোমেলোভাবে ফোঁটা দিয়ে ম্যাট্রিক্সটা এঁকে নিয়েছি। এবার আমরা লেবেলিং করব। লেবেলিং মানে হলো চিহ্নিতকরণ। লেভেলিংয়ের ক্ষেত্রে ছবি আঁকার সময় যদি খেয়াল করে নেওয়া হয় এখানে কয়টা লেভেলিং করতে হবে, তাহলে পরীক্ষার সময় ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। যেমন মাইটোকন্ড্রিয়াতে টোটাল 4টা বিষয় আমরা লেভেলিং করব: বহিঃঝিল্লি, ক্রিস্টি, অক্সিজম এবং ম্যাট্রিক্স। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো চিত্রের নাম। পেন্সিলে দেওয়া হালকা দাগটা ইরেজারের সাহায্যে মুছে নিলাম। এই তো হয়ে গেল আমাদের মাইটোকন্ড্রিয়া। আশা করছি তোমাদের সহজভাবে বুঝাতে পেরেছি। এখন তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে।
এখন দেখাবো এই চ্যাপ্টারের আরও একটি গুরুত্বপূর্ণ চিত্র, প্লাস্টিড। প্লাস্টিড আঁকার জন্য আমরা আগের মতো একইভাবে খাতার ডান পাশে কিছুটা অংশ ছেড়ে দিব, যাতে আমরা লেভেলিং করতে পারি। প্লাস্টিডের আকৃতিও কিন্তু মাইটোকন্ড্রিয়ার মতো অনেকটা উপবৃত্তাকার, তাই আমরা চাইলে একবারে প্র্যাকটিস করতে পারি, অথবা মাইটোকন্ড্রিয়াতে যেরকম প্রসেস দেখিয়েছি সেটা ফলো করেও কিন্তু আমরা প্লাস্টিডের আকৃতিটা দিতে পারি। প্লাস্টিডও কিন্তু দ্বিস্তর বিশিষ্ট সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, তাই আগের স্তরটিকে ফলো করে এর পাশে পাশে আরেকটি স্তর এঁকে নিতে হবে। তোমাদের যদি মনে হয় যে পেন্সিল দিয়ে এইভাবে একবারে আঁকা সম্ভব না বা হাত নড়তে পারে, সেক্ষেত্রে তোমরা খুব হালকাভাবে এঁকে নিতে পারো এবং পরবর্তীতে ইরেজারের সাহায্যে মুছে সেখানে আবার গাঢ় দাগ দিয়ে নিতে পারো। এখন আমি আঁকবো প্লাস্টিডের ভেতরে থাকা থাইলাকয়েড এবং গ্রানাম। থাইলাকয়েড কিন্তু চ্যাপ্টা প্লেটের মতো ছোট ছোট, আমি ওইরকমভাবেই এঁকে নিচ্ছি। এই চ্যাপ্টা অংশের একটাকে বলা হয় থাইলাকয়েড, এবং যখন এগুলো স্তূপ আকারে থাকে তখন তাকে বলা হয় গ্রানাম। আঁকার সুবিধার্থে আমরা প্রথমেই প্লাস্টিডের ভেতরে 5টা বিন্দু দিয়ে নিতে পারি এবং সেই বিন্দুগুলো বরাবর গ্রানামগুলো আঁকতে পারি। সবগুলো গ্রানামকে আবার একসাথে গ্রানা বলা হয়। তোমরা কি জানো এই গ্রানাম অংশটা কী কাজ করে? এই গ্রানাম সূর্যের আলোকে রাসায়নিক শক্তিতে পরিণত করে। মাঝখানে যে খালি অংশটা দেখতে পাচ্ছ, এই অংশের নাম স্ট্রোমা। এই স্ট্রোমাতে বাতাস থেকে নেওয়া কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন ধরনের এনজাইম এবং কোষের পানি থাকে। গ্রানামে অবস্থিত রাসায়নিক শক্তি এবং স্ট্রোমাতে অবস্থিত কার্বন ডাইঅক্সাইড, এনজাইম এবং এই কোষের পানিগুলো মিলিত হয়ে সরল শর্করা তৈরি করে। এক গ্রানামের সাথে আরেকটা গ্রানামের মাঝখানে যে লম্বা লম্বা দাগগুলো দিচ্ছি, এগুলোকে বলা হয় গ্রানাম ল্যামেলাম। তুমি তোমার ইচ্ছে মতো এক গ্রানামের সাথে আরেক গ্রানামের সংযোগ এঁকে এভাবে দাগগুলো দিয়ে নিতে পারো। হালকা পেন্সিলের দাগগুলোকে আরেকটু গাঢ় করে নিয়েছি এবং পেন্সিলের সাহায্যে এলোমেলো ফোঁটা দিয়ে ম্যাট্রিক্স অংশটা বোঝাবো। এবার লেবেলিং করে নিচ্ছি। প্লাস্টিডের ক্ষেত্রে টোটাল 6টা বিষয় আমরা লেবেলিং করব: বহিস্তর, অন্তঃস্তর, গ্রানাম ল্যামেলাম, গ্রানাম, স্ট্রোমা এবং ম্যাট্রিক্স। আমি সবগুলো দাগ দিয়ে নিচ্ছি। লেভেলিংয়ের ক্ষেত্রে চেষ্টা করব সবগুলো দাগ যেন সোজা এবং স্পষ্ট হয়, এবং চেষ্টা করব একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের মাঝখানে যাতে যথেষ্ট পরিমাণে জায়গা থাকে লেখার। পেন্সিলের হালকা লম্বা দাগটা মুছে নিচে চিত্রের নাম লিখে নিচ্ছি। এভাবে আমার প্লাস্টিড আঁকা শেষ। এবার তোমাদের দেখাবো এই চ্যাপ্টারের সবচেয়ে সহজ চিত্র, নিউক্লিয়াস। এটা কিন্তু কম বেশি আমরা সবাই আঁকতে জানি, যেহেতু এটা শুধুমাত্র কম্পাসের সাহায্যে আঁকা যায়। এবার আগের চিত্রগুলোর মতোই খাতার ডান পাশে কিছু পরিমাণ জায়গা ছেড়ে ঠিক মাঝখান বরাবর একটা বৃত্ত এঁকে নিব। এই ক্ষেত্রে রেডিয়াস রাখবেন নিজের ইচ্ছে মতো। এবার এর চেয়ে একটু বেশি পরিমাণ ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকবো। মাঝখানে 5টা জায়গায় ইরেজার দিয়ে কিছু কিছু মুছে দিলাম। এই খালি জায়গাগুলোই হলো নিউক্লিয়াসের নিউক্লিয়ার রন্ধ্র। এবার নিউক্লিয়ার রন্ধ্রগুলো পেন্সিলের সাহায্যে মিলিয়ে দিলাম। এখন নিউক্লিয়াসের কেন্দ্রিকাটি এঁকে নিচ্ছি, যেটার নাম হলো নিউক্লিওলাস। একটা ছোট বলের মতো এঁকে নিব এবং পেন্সিলের সাহায্যে এটাকে গাঢ় করে দিব। এখন এই নিউক্লিওলাসের চারপাশে এলোমেলোভাবে ইচ্ছে মতো নিউক্লিয়ার রেটিকুলাম এঁকে নিব। নিউক্লিওপ্লাজম বোঝানোর জন্য নিউক্লিয়াসের ভেতরের অংশে পেন্সিল দিয়ে ডট ডট দিয়ে নিচ্ছি। নিউক্লিয়াস কিন্তু একটি কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণু, কারণ এখানে থাকা ক্রোমাটিন তন্তুগুলো বংশগতির বৈশিষ্ট্যগুলো বহন করে। এবার তোমাদের কাছে প্রশ্ন, দেখি বলো তো কোন কোন কোষে নিউক্লিয়াস থাকে না? উত্তরটা কমেন্টে জানাও। নিউক্লিয়ার মেমব্রেনের একটি অংশে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এঁকে নিচ্ছি। তোমরা চাইলে সিঁড়ির মতো 2টি ধাপ দিতে পারো, অথবা একটি ধাপ দিয়ে এঁকে নিলেও হবে। এবার লেবেলিং করছি। নিউক্লিয়াসের ক্ষেত্রে 6টি অংশ আমরা চিহ্নিতকরণ করে নিব: এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার রেটিকুলাম। লেবেলিং করা শেষ। এবার আমরা চিত্রের নামটা দিয়ে দিব। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই দিতে হবে।
আমরা সবসময় চেষ্টা করব আমাদের ছবিটা যাতে একদমই নিট অ্যান্ড ক্লিন থাকে। এজন্য আমরা সবসময় এক্সট্রা সব দাগ ইরেজার দিয়ে মুছে দেওয়ার চেষ্টা করব। প্রশ্নের বাকি লেখা আমরা অবশ্যই অপর পৃষ্ঠায় লিখব। আমাদের নিউক্লিয়াস আঁকা শেষ। তোমাদের সাথে আবার দেখা হবে এই চ্যাপ্টারের বাকি চিত্রগুলো নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।